সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, টিচার অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। আজকে আমরা জানব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্রিয়াকৌশল সম্পর্কে, মেকানিজম অফ ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণে কি কি ঘটনা ঘটে, সালোক সংশ্লেষণে কি কি পর্যায় আছে, কখন কি সৃষ্টি হয়, আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। লক্ষ্য করো, সালোক সংশ্লেষণ একটা জটিল, ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। দিনের বেলা যখন সূর্যালোক পাতার ক্লোরোফিল অণুতে এসে পড়ে, ক্লোরোপ্লাস্টের বিশেষ রঞ্জক পদার্থ ক্লোরোফিল অণু, আর সেই রঞ্জক পদার্থের উপর যখন সূর্যালোকের ফোটন কণা এসে পড়ে, তখনই কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু হয় এবং ধারাবাহিক কতগুলো পর্যায় শেষে আমাদের প্রয়োজনীয় তথা জীবকুলের প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এই ঘটনাটি বেশ কতগুলো পর্যায়ক্রমিক ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম হয় আলোক পর্যায়ের ঘটনা, তারপরে হয় আলোক নিরপেক্ষ পর্যায়ের ঘটনা। চলো আগে আমরা সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা জানি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানির ক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে, তবে সেই বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। আমি আবারও বলছি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানির ক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন গ্যাস নির্গত করে, তবে সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বলেছিলাম সালোক সংশ্লেষণ একটি জটিল, ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। পর্যায়ক্রমিকভাবে সূর্যের আলো পড়ার সাথে সাথেই পাতার ক্লোরোফিলে, ক্লোরোপ্লাস্টে সূর্যালোক পড়ার সাথে সাথেই এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ফ্রেডরিক ব্ল্যাকম্যান এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করেছেন। আলোক পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এবং আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আমরা প্রথম জানব আলোক নির্ভর অধ্যায় সম্পর্কে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লক্ষ্য করো, ইহা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে, ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড, প্রথম অধ্যায়ে আমরা পড়েছি ক্লোরোপ্লাস্টের থলে সদৃশ চাকতির মতো গঠন থাকে, যাকে বলা হয় গ্রানাম চক্র। এই গ্রানাম চক্রের প্রত্যেকটি থলিকে বলা হয় আলাদা আলাদা করে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের যে প্রাচীর, মেমব্রেন, এখানে আলোক পর্যায়ের ঘটনাটি সংঘটিত হয়। লক্ষ্য করো, এখানেই আত্তীকৃত শক্তি, অ্যাসিমিলেটরি পাওয়ার সৃষ্টি হয়। অর্থাৎ সালোক সংশ্লেষণের মূল চালিকা শক্তি, যাকে ব্যবহার করে পরবর্তীতে শর্করা তৈরি হবে, সে আত্তীকৃত শক্তি এখানেই সৃষ্টি হয়। অর্থাৎ সূর্যালোক এখানেই আত্তীকরণ শক্তিতে রূপান্তরিত হয়। এই আত্তীকরণ শক্তি বলতে আমরা বুঝি দুটি উপাদান, যথা একটি হলো এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, এবং আরেকটি হলো নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট রিডিউসড কম্পাউন্ড, অর্থাৎ বিজারিত এনএডিপি। এই দুটি উপাদানকে বলা হয় আত্তীকরণ শক্তি। এদেরকেই পরবর্তীতে আলোক নিরপেক্ষ অধ্যায়ে এদেরকেই ব্যবহার করা হয়। তাহলে লক্ষ্য করো, এখানে কি ঘটতেছে, আলোর উপস্থিতিতে ফটোফসফোরাইলেশন। খুব ভালো করে মনে রাখবে, এখানের মূল ঘটনাটাই হলো ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশনের মাধ্যমেই এই আত্তীকরণ শক্তিগুলো তৈরি হয়। ফটোফসফোরাইলেশন, সূর্যালোকের উপস্থিতিতে ফসফেট মূলকের সংযুক্তিকে বলা হয় ফটোফসফোরাইলেশন। সাধারণত কোনো যৌগের সাথে ফসফেটের সংযুক্তিকে বলা হয় ফসফোরাইলেশন। আর যদি ইহা
আলোর উপস্থিতিতে ঘটে। কোথায় ঘটে? প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিলে এই ঘটনাটি ঘটে। আবার যদি সূর্যালোকের উপস্থিতিতে এই ফসফোরাইলেশনের ঘটনাটি ঘটে, অর্থাৎ এডিপির সাথে একটি অজৈব ফসফেট মিলে এটিপি তৈরি হয়, এই ঘটনাটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আগেই বলেছি ইহা কোথায় সংঘটিত হয়? থাইলাকয়েড মেমব্রেনে। আর মূল আত্মীকরণ শক্তি বলতে আমরা বুঝি এই এটিপি ও NADPH+ হাইড্রোজেন আয়নকে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আলোর উপস্থিতিতে উদ্ভিদ ভেদে এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করতে পারি। অচক্রিয় ফটোফসফোরেশন বা নন সাইক্লিক ফটোফসফোরেশন, যা উঁচু শ্রেণীর উদ্ভিদে ঘটে থাকে এবং এখানে এটিপি ও নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট সৃষ্টি হয়। এবং নিচু শ্রেণীর উদ্ভিদে কিছু সায়ানোব্যাকটেরিয়াতে, এছাড়া উঁচু শ্রেণীর উদ্ভিদেও যদি পানি ও NADP সরবরাহ বন্ধ থাকে, তাহলে অচক্রিয় না হয়ে চক্রিয় ফটোফসফোরাইলেশন শুরু হয়। এবার চলো আমরা জানব আলোক নিরপেক্ষ পর্যায়ের ঘটনা। আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। ইহা ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা স্ট্রোমাতে সংঘটিত হয়। নিশ্চয় মনে আছে, প্রথম অধ্যায়ে পড়েছিলাম ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে ঘন সমসত্ব অ্যামোফার্স প্রকৃতির দানাদার তরল ছিল, তাকে বলা হতো ম্যাট্রিক্স বা স্ট্রোমা। তাহলে এই ম্যাট্রিক্স বা স্ট্রোমাতেই আলোক নিরপেক্ষ পর্যায়ের ঘটনা সংঘটিত হয়। এখানে আত্মীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার ব্যবহার করে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড তার সাথে যুক্ত হয়ে শর্করা তৈরি হয়। আর এই শর্করা তৈরির এই ঘটনাটাকে আমরা বলি কার্বন বিজারণ। অর্থাৎ এখানে কার্বনের বিজারণ ক্রিয়া ঘটে। সহজভাবে বলতে পারি, আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটে কার্বন বিজারণ, আলোক পর্যায়ে ঘটে ফটোফসফোরাইলেশন, আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটে কার্বনের সংযুক্তি বা কার্বন বিজারণ। এবং কার্বন বিজারণের লক্ষ্য করো, তিনটি স্বীকৃত পথ রয়েছে উদ্ভিদ বেদে। এই কার্বন বিজারণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যথা ক্যালভিন চক্র বা C3 চক্র। বেশিরভাগ উদ্ভিদেই, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, ওদের মধ্যে C3 চক্র সংগঠিত হয়। সালোক সংশ্লেষণে প্রথম সৃষ্ট পদার্থ 3 কার্বনের যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রথম সৃষ্ট পদার্থ 3 কার্বনের যৌগ বলে একে বলা হয় C3 চক্র। বিজ্ঞানী মেলভিন ক্যালভিন এবং তার সহযোগী বেনসন ও বেশাম এই ক্যালভিন চক্র আবিষ্কার করেন। এই জন্য তাদের সম্মানসূচক এই চক্রকে নামকরণ করা হয়েছে ক্যালভিন চক্র। C4 চক্র, কিছু উদ্ভিদ যেমন ইক্ষু, ভুট্টা, মুথা গাছ, চীনা মিল্লাত, কাউন, অ্যামারান্থাস, গিনি ঘাস, ডাটা ও আপং গাছ, এদের মধ্যে ঘটে C4 চক্র। বিজ্ঞানী হ্যাচ ও স্লেক এই চক্র আবিষ্কার করেন, তাই তাদের সম্মানার্থে এই চক্রের নামকরণ করা হয়েছে হ্যাচ এন্ড স্লেক সাইকেল। আবার এই চক্রে প্রথম সৃষ্ট স্থায়ী পদার্থ 4 কার্বনের যৌগ অক্সালোএসিটিক অ্যাসিড, এই জন্য একে C4 চক্র নামকরণ করা হয়েছে। CAM পথ, কিছু উদ্ভিদ যেমন পাথরকুচি, ক্যাকটাস, আনারস, বাবলা, এদের মধ্যে প্রথম সৃষ্ট পদার্থ ক্রাসুলেসিয়ান অ্যাসিড। ক্রাসুলেসিয়ান অ্যাসিডের পরবর্তীতে মেটাবলিক ক্রিয়া সংগঠিত হয়, এই জন্য এই পথকে বলা হয় ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, সংক্ষেপে CAM পাথওয়ে বা CAM পথ। তাহলে এই কার্বন বিজারণের স্বীকৃত পথ কয়টা? 3টা স্বীকৃত পথ, ক্যালভিন চক্র বা C3 চক্র, হ্যাচ এন্ড স্লেক চক্র বা C4 চক্র এবং CAM পাথওয়ে বা CAM পথ। আমরা এবার এই চক্র বা এই ধারাবাহিক পথগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব।